আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা প্রোডাক্ট অ্যাড করেছিলাম এবং সেই প্রোডাক্টের মধ্যে কাস্টম ফিল্ড কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা সেগুলো নিয়ে আরেকটু কথাবার্তা বলবো এবং সেটির জন্য প্রথমে আমি যেতে যাচ্ছি সেটি হচ্ছে স্ট্রাকচার, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ। সেই কন্টেন্ট টাইপের মধ্যে আমরা এখানে প্রোডাক্ট এটি নিজেরা তৈরি করেছিলাম এবং এটির মধ্যে আমরা দেখেছিলাম যে ম্যানেজ ফিল্ডের মধ্যে যদি আমরা যাই, ম্যানেজ ফিল্ডের মধ্যে এখানে আমরা নতুন ফিল্ড অ্যাড করেছিলাম। তো আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন আমি এখন একটি নতুন কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছি এবং প্রোডাক্টের আন্ডারে অ্যাড করতে যাচ্ছি ধরুন, এবং তখন আমাকে এই অপশনগুলো শো করতেছে। কিন্তু আমি যদি তো কন্টেন্ট টাইপের মধ্যে যাই এবং প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট ম্যানেজ ফিল্ডের মধ্যে যদি যাই, ম্যানেজ ফিল্ডের মধ্যে ধরুন আমি এখানে ম্যানেজ ফিল্ডের ব্যাপারটা ভালোভাবে বোঝানো যাবে না, তো এর থেকে বেশি ভালো হচ্ছে যে কন্টেন্ট টাইপের মধ্যে গিয়ে আমি নতুন একটি কন্টেন্ট টাইপ অ্যাড করি এবং এটির নাম দিলাম টিইএমপি, বিকজ এটা আমি পরবর্তীতে করে ফেলবো, ডিলিট করে ফেলবো। তো সেই হিসেবে এখানে আমার টেম্পটি চলে আসলো। এবং ম্যানেজ ফিল্ডের মধ্যে যদি যাই, ম্যানেজ ফিল্ডের মধ্যে আমার বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলো চলে আসছে এবং আমরা চাইলে নতুন ফিল্ড অ্যাড করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে নতুন ফিল্ড অ্যাড না করে আমার যেগুলো অলরেডি আগে অ্যাড করেছিলাম সেগুলো যদি অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমার কিছু অপশন আছে, যেমন ডেসিমাল, প্রাইস। এখানে অটোমেটিক আমার নামটা চলে এসছে এবং আমার সেই প্রাইজের জন্য যেটি আমরা প্রোডাক্ট পেজের জন্য তৈরি করেছিলাম সেটি, আবার ইমেজের জন্য ইমেজ, তারপর ফটো, তারপর হচ্ছে এসকিউ, এবং এছাড়া ট্যাগ, তারপর হচ্ছে টাইপ অফ পোস্ট, তারপর হচ্ছে ট্যাক্সোনমি, ফোরামের জন্য আমরা যে তৈরি করেছিলাম। তো সেই হিসেবে ওই রকম যেগুলো আমরা অলরেডি তৈরি করেছি সেই জিনিসগুলো আমরা চাইলে মানে এক্সিস্টিং ফিল্ড হিসেবে অ্যাড করে নিতে পারি, আবার নতুন করে আমাকে অ্যাড করার কোনো দরকার নাই। এবং এখানে লিস্ট হিসেবে যে আমার রেডিও বাটন, সিলেক্ট লিস্ট এবং অটো কমপ্লিট টার্ম উইগেট, তিনটি অপশন রয়েছে, যেটি আমার পছন্দ হয় সেটি আমি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারি। এই ব্যাপারটি অ্যাকচুয়ালি আমি দেখাতে চাচ্ছিলাম। এবার আরেকটি যে ব্যাপার, কন্টেন্ট টাইপের মধ্যে যদি আমি যাই, আর এখানে আরেকটি ব্যাপার বলতে ভুলে গেছি, যে আমরা এখানে ইমেজ এটি দেখেছি, তারপর টার্ম রেফারেন্স এটিও দেখেছি, এছাড়াও এখানে বুলিয়ান ভ্যালু ইয়েস অর নো, তারপর ডেসিমাল, তারপর হচ্ছে ডেসিমালটি আমরা দেখেছি, ফাইল, কোনো ফাইল অ্যাড করতে চাইলে, ফ্লোটেড ভ্যালু, ইন্টেজার ভ্যালু, তারপর লিস্ট ফ্লোটেড, লিস্ট ইন্টেজার, লিস্ট টেক্সট, লং টেক্সট এবং সামারি, এবং শুধু লং টেক্সট এবং খালি টেক্সট, এই ফিল্ডগুলোও আমরা চাইলে অ্যাড করতে পারি। এটা গেল আমার এখানে। তো এবার আমার কন্টেন্ট টাইপের মধ্যে আমার এখানে যদি ম্যানেজ ডিসপ্লের মধ্যে যাই, তো সেই ম্যানেজ ডিসপ্লের মধ্যে আমরা যে জিনিসটি ম্যানেজ ডিসপ্লে, এটির থেকে আমি যদি ট্যাম্পের মধ্যে না গিয়ে প্রোডাক্ট পেজে যাই, কারণ এখন আমি আগে একটু প্রোডাক্ট পেজটা দেখিয়ে নিই যে আমার প্রোডাক্ট পেজে এখন যেরকম আছে যে এসকিইউ কথাটা আছে এবং এর নিচে হচ্ছে আমার সেই এসকিইউ নাম্বারটা এবং মাঝখানে 10,001 এবং 10,000-এর পর একটা স্পেস আছে। আমি চাচ্ছি যে না, আমার 10,000-এর পরে স্পেস থাকার দরকার নাই, কারণ এটা দেখতে খুবই বাজে লাগতেছে। তারপর হচ্ছে প্রাইস, এখানে 10 আছে, বাট আমার যদি এই প্রাইসটা হলো 10,000, তো 10,000 যদি প্রাইস হয় তাহলে আমি চাচ্ছি 10-এর পরে একটা কমা থাইকা তারপরে 3টা শূন্য দেখাবে সেটা, এবং আমার এই ইমেজটা চেঞ্জ করব। প্লাস হচ্ছে যে এসকিইউ এইখানেই পাশেই যদি আমার এই এসকিইউ নাম্বারটা শো করে তাহলে মনে হয় এটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সেটি করার জন্য আমাকে যা করতে হবে, স্ট্রাকচারের মধ্যে যদি যাই, স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট টাইপের ভেতর এটিকে আমি ডিলিট করে দিলাম, ট্যাম্প যেটি তৈরি করেছিলাম, কারণ এটি আমি জাস্ট ওই সময় দেখানোর, আপনাদেরকে বোঝানোর জন্য এটি তৈরি করেছিলাম। তো এবার আমি
প্রোডাক্টের মধ্যে গেলাম এবং ম্যানেজ ডিসপ্লে এটির মধ্যে যদি যাই, সেই ম্যানেজ ডিসপ্লের মধ্যে প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আমি কোনো কাজ করতে যাচ্ছি না, এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকলো। তারপর হচ্ছে এসকিইউ, যেটা আমি চাচ্ছিলাম ইনলাইন মানে পাশাপাশি শো করবে, সেই হিসেবে আমি ইনলাইনটা দিলাম। প্রাইস এটাও আমার ইনলাইনে দিলাম। ফটো যে এরকম আছে সেরকমই থাকলো। আর এখানে হচ্ছে আমার এগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি না, বাট আমি দেখাতে যাচ্ছি যে এখানে আমার ডিফল্ট, তারপর আনফরম্যাটেড মানে প্লেন টেক্সট হিসেবে, আর আমি যদি চাই হিডেন করে রাখতে তাহলে হিডেন এই অপশনটি এখানে অ্যাভেলেবল আছে, আমরা যদি দরকার পড়ে সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটি করার পর আমার এখানে আরও কিছু অপশন এখানে দেখতেই পাচ্ছেন। ও আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে এখানে যদি আমি ডিফল্টের আন্ডারে এই কাজগুলো, তাহলে ইন ফিউচারে যদি আমি আমার অন্য কোনো টেমপ্লেটও ইউজ করে থাকি তাহলেও আমার এই চেঞ্জগুলো থেকে যাবে। কিন্তু আমার যদি টিজার যেটি রয়েছে এটি যদি আমি সিলেক্ট করে এই কাজটি করে থাকি, তাহলে এই ইয়াটা মানে এই টেমপ্লেটটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার এই চেঞ্জগুলো কার্যকর হবে। নতুন টেমপ্লেট যদি আমি ইনস্টল করি তখন আর কার্যকর হবে না। তো সেই হিসেবে আমি বাই ডিফল্টই, যদি আমি যে ডিফল্ট রয়েছে সেটির জন্য যদি আমি ইয়া করি, তাহলে এখানে ইনলাইন, এটাও ইনলাইন দিলাম। এবং ডিসপ্লে এটির মধ্যে যদি আমি যাই, এটির মধ্যে এখানে দেখুন যে স্পেস রয়েছে, আমি চাচ্ছি না কোনো স্পেস থাকুক, তো সেই হিসেবে আমি নান দিয়ে দিলাম এবং আপডেট দিলাম আবার। এবং এখানে আমার সাথে সাথে রেজাল্টটাও দেখতে পাচ্ছি যে আমার এখন ডিসপ্লেটা কেমন দেখাবে। তারপর এই যে প্রাইস, এই প্রাইজের ঘরে আমি চাচ্ছি 10 একটা কমা হবে, তো সেই হিসেবে এখানে দেখতেই পাচ্ছেন যে ডেসিমাল মেকার কমা, সরি এই যে থাউজেন্ড মেকারের মধ্যে কমা হবে, সেই কমাটি আমি এখানে দিলাম এবং আপডেট। তো এই হইল আমার এই জিনিসগুলো চেঞ্জ। এবার আসি হচ্ছে আমার ফটোর মধ্যে এই যে ইমেজটা, এবং আমি যদি চাই যে আমার অরিজিনাল এখন এখানে আছে অরিজিনাল ইমেজ, তো ইমেজের এখন আমার এখানে যথেষ্ট পরিমাণে ইমেজটি বড়, তো সেই হিসেবে অরিজিনাল ইমেজের সাইজ যা তা দেখাচ্ছে। কিন্তু আমি যদি আমার সাইজটাকে মিডিয়াম বা থাম্বনেইল করে দেই, সেই অনুযায়ী আমার ইমেজটা দেখাবে। এবং লিঙ্ক টু ইমেজ মানে ইমেজের উপর ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, তো এখানে নাথিং দেওয়া, মানে ইমেজের উপরে ক্লিক করলে কিছু হবে না। বাট আমি যদি চাই যে ফাইল মানে ইমেজের যে ফাইলটা, ইমেজের ছবিটা সেই লিঙ্কে চলে যাবে, অথবা যে কন্টেন্টটার মধ্যে সেই ইমেজটা আছে সেই কন্টেন্টটাই রিলোড হবে। তো এটা আমার মনে হয় বেটার। তো সেই হিসেবে আমি কন্টেন্টটাকেই সিলেক্ট করে এখন আমি এটিকে আপডেট দিলাম। তো সেই হিসেবে এবার যদি সেভ দেই এবং কেটে দিলাম, তো এবার দেখুন আমার এসকেইউ এখানে আমার কোনো স্পেস ছাড়াই আমার সেটি দেখাচ্ছে এক লাইনে। প্রাইসটাও এখানে আমাকে দেখাচ্ছে, যদিও প্রাইসটা $10, এখানে যদি $10,000 হইতো তাহলে একটা কমা আসতো। তারপর হচ্ছে ফটোটার সাইজ যথেষ্ট পরিমাণে ছোট হয়ে গেছে, এবং এই ফটোটা দেখতেই পাচ্ছেন যে ক্লিকেবল, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি স্বভাবতই আমার এই পেজটি আবার রিলোড হয়ে ফিরে আসতেছে। তো এই হচ্ছে আমরা এরকমভাবে আমাদের ছবিগুলো চেঞ্জ করতে পারি, আমার এই ডিজাইন স্ট্রাকচারের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। এবার সেম পেজটাই আমি জাস্ট লোকাল হোস্ট /drupal আমার মেইন যে হোম পেজটা, সেই হোম পেজটা আমি মোজিলা ফায়ারফক্সে ওপেন করেছি। এটার পেছনে কিছুটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে দেখুন এখানে আমার যে পেজটা রয়েছে, এই পেজের এখানে একটি পোল, আমরা যে পুল নিয়ে কাজ করেছিলাম সেই পুলটি এখানে দেখাচ্ছে। এবং সেই পুলের ফর এক্সাম্পল আমি যদি লগ ইন করা নাই, তো আমি লগ ইন করে নেই, ATIQUE, তো আমি এটাকে লগ ইন করলাম। তো লগ ইন করার পর স্বভাবতই ধরুন আমি এটা দিলাম PHP ভোট। তো ভোট দেওয়ার পর স্বভাবতই এখানে আমার সেই ভোটটি রেকর্ডেড দেখাচ্ছে এবং এখানে ভোটটি দেখাচ্ছে। তো সেই হিসেবে ধরুন এখন আমি এখানে আমার নিচে RSS ফিড রয়েছে, এই RSS ফিডটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখুন আমার সেই ভোটটিও দেখাচ্ছে, ভোটটি RSS ফিডের মধ্যে সেই ভোট এবং ভোটের রেজাল্ট সহ দেখাচ্ছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে না, আমার RSS ফিড যারা নিবে বা দেখবে তাদেরকে আমি আমার এই RSS ভোটটা দেখাতে যাচ্ছি না, বা ভোট কি রেজাল্ট কি হইলো সেটা দেখাতে যাচ্ছি না। তো সেটার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি আবার ড্রুপালের মেইন সাইডের মধ্যে চলে আসি,
তো সেটির জন্য স্ট্রাকচার, কন্টেন্ট টাইপ, এবং এখানে আমার সেই পুল, ম্যানেজ ডিসপ্লে, সেই পুল এবং ম্যানেজ ডিসপ্লের মধ্যে ম্যানেজ ডিসপ্লের মধ্যে যেতে হবে, ম্যানেজ ফিল্ডের মধ্যে না। তো এইখানে পুল এবং ম্যানেজ ডিসপ্লে এই জিনিসগুলো রয়েছে। তো আমি চাচ্ছিলাম যে এটা এখন ভিজিবল রয়েছে, বাট আরএসএস ফিডের মধ্যে আমার এটা ইনভিজিবল থাকবে। তো সেটার জন্য এখানে কাস্টম ডিসপ্লে সেটিং রয়েছে, এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন আরএসএস রয়েছে। তো সেই আরএসএসটা সিলেক্ট করে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখুন আমার আরএসএস এর নামে আরেকটা সাব ট্যাব চলে এসছে। তো এটির মধ্যে আমি আরএসএস ট্যাবের মধ্যে ক্লিক করলাম, এবং এবার যদি আমার পুল রেজাল্ট এখানে ভিজিবল আছে, এবং আমি সেই পুল রেজাল্ট ভিজিবলটাকে হিডেন করে দিলাম। ওকে, এবার আমি সেভ দিলাম এবং এটিকে ক্লোজ দিলাম। ইটস ওকে নাও। এবং আমি এবার যদি আমার আরএসএস লিংকের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার সেই লিঙ্কটি, মানে আমার আরএসএস যে ফিডটি ছিল সেই আরএসএস ফিডটি এখানে দেখাচ্ছে, এবং আমি আমার যে রেজাল্ট, আরএসএস ফিডের যে রেজাল্ট, সেই রেজাল্টটা এখানে শো করতেছে না, এটা হিডেন হয়ে আছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দরকার অনুযায়ী আমাদের ইয়াগুলো কি বলে, মানে আমার কেন কন্টেন্টগুলো কাস্টমাইজ করে শো করতে পারি। এই জিনিসগুলোই জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো এবার আবার ইয়াতে চলে আসি, গুগল ক্রোমে। অ্যাকচুয়ালি গুগল ক্রোমে এটি দেখানোর পেছনে কারণ হচ্ছে, আমি যদি হোমে যাই এবং এখান থেকে যদি আমি আরএসএস ফিডটা নেই তাহলে এখানে আসলে একটি কোডিং চলে আসবে, এক্সএমএল এর কোড, যে কোডটিতে আসলে বোঝাটা টাফ, কিন্তু আমার মজিলা ফায়ারফক্সে আমার ওইরকম ভাবে আসে। তো সেই কারণে আমি মজিলা ফায়ারফক্স দিয়ে এটি দেখাইলাম, আর কোনো এক্সট্রা কোনো কারণ নাই। এবার আসি, আমার এই যে ইমেজটা আমরা থাম্বনেল এবং মিডিয়াম এবং লার্জ তিনটা স্টাইল দেখেছিলাম, এই স্ট্রাকচারের মধ্যে গিয়ে কন্টেন্ট টাইপ এবং প্রোডাক্ট, ম্যানেজ ডিসপ্লে, এটির মধ্যে আমরা এখানে এই যে এখানে আমরা তিনটা স্টাইল এখানে রয়েছে এবং অরিজিনাল চারটা, এটা দেখেছিলাম। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমি আমার কাস্টম যে স্টাইল রয়েছে সেই কাস্টম স্টাইল ইউজ করব, অথবা এখানে যে আমার থাম্বনেইলের সাইজ, লার্জের সাইজ, মিডিয়ামের সাইজ যেটা রয়েছে ওইটাকে আমি কাস্টমাইজ করব। সেইটা করাটা কিভাবে করা যেতে পারে সেটার জন্য, অথবা আমার ইমেজটাকে এডিট কিভাবে করা যেতে পারে সেটার জন্য আমাকে যেতে হবে কনফিগারেশন, এবং মিডিয়ার আন্ডারে এখানে আছে ইমেজ স্টাইল। ইমেজ স্টাইলের মধ্যে যদি আমি যাই, এখানে আমার ওই থাম্বনেইল, মিডিয়াম, লার্জ, আমার থাম্বনেইলের যে সাইজ আছে এই সাইজগুলো বা মিডিয়ামের সাইজ বা লার্জের সাইজ এখানে এডিটে ক্লিক করে আমরা সেগুলোকে কনফিগারেশন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, অথবা আমরা নিজেরা অ্যাড করতে পারি। তো সেই অ্যাড স্টাইলের মধ্যে ক্লিক করলাম এবং নাম দিলাম PRODUCT, প্রোডাক্ট আন্ডারস্কোর ফটো, PHOTO ফটো, এবং এখানে আন্ডারস্কোর হাইফেন অ্যাকসেপ্টেবল বাট স্পেস নট অ্যাকসেপ্টেবল। তো সেই হিসেবে ক্রিয়েট নিউ স্টাইল দিলাম, এবং ক্রিয়েট নিউ স্টাইল দিলেই এখানে আপনারা দেখবেন যে এখানে আমার যেটি রয়েছে আমার অরিজিনাল সাইজ 600x800, আর 600x800 যদি হয়, এবং এটাকে যদি আমি চাই যে নিউ ইফেক্ট এখানে দেওয়া যেতে পারে। তো এখানে দেখুন আমার যেহেতু আগে আমি কোনো স্টাইল অ্যাড করি নাই, তো এখানে আমার সে কিছু নাই। তো সেই হিসেবে আমার যদি যে স্টাইলগুলো অ্যাড করতে পারি সেটি হচ্ছে 1 নাম্বার ক্রপ। ক্রপ মানে বোঝাচ্ছে যে আমার অরিজিনাল যে ছবিটা আছে সেই অরিজিনাল ছবি থেকে আমি যে সাইজটা দিব সেই সাইজ অনুযায়ী মাঝখান থেকে কেটে নিবে। তারপর হচ্ছে ডিস্যাচুরেটেড, এটার মানে হচ্ছে যে আপনার ছবিটা যা আছে সেটাকে সে সাদা কালো করে ফেলবে। তারপরে হচ্ছে রিসাইজ, এটা আপনার সাইজটাকে চেঞ্জ করবে কিন্তু কাটবে না, সাইজ জাস্ট ওইটাকে বড় বা ছোট করে ফেলবে। তারপর হচ্ছে রোটেট, ইমেজটাকে ঘুরিয়ে দিবে।
তারপর হচ্ছে স্কেল, এটাও একই কাহিনী যে আপনার স্কেল অনুযায়ী ইয়া করবে, সাইজ অনুযায়ী দিবে। তারপর হচ্ছে স্কেল অ্যান্ড ক্রপ, যেই সাইজটা আপনি দিবেন সেই অনুযায়ী স্কেল করবে এবং ক্রপ করে নেবে। তো আমি এটাকে দিলাম আগে স্কেল, অ্যাড, এবং আপনার উইথ এবং হাইট আপনি যা দেন। তো সেই হিসেবে ধরুন আমি উইথ দিলাম 300, হাইট 300, এবং অ্যালাউ আপ স্কেলিং, সেটা হচ্ছে যে আপনার ইমেজের সাইজ এই 300 থেকে যদি ছোট থাকে তাহলে অটোমেটিক সে ওই 300 থেকে ছোট থাকলেও, ধরুন 200/200 আছে বা 200/100 আছে, সে অটোমেটিক ওইটাকে বড় করে 300/300 বানায় ফেলবে। এবং সেটা করতে গেলে কিন্তু আমার কিছু সমস্যাও আছে, যেমন হচ্ছে যে আমার তখন ইমেজটাকে ফেটে যেতে পারে, ইমেজের চ্যাপ্টা বা লম্বাটে টাইপের হয়ে যেতে পারে। তো এই অপশনটা ইউজ করার পূর্বে এই জিনিসটা মাথায় রেখে ইউজ করবেন। তো অ্যাড ইফেক্ট আমি দিলাম 300/300 দিয়ে অ্যাড ইফেক্ট, এবং সিলেক্ট আরও যদি কোনো কিছু করতে চাই, যেমন আমি দিতে চাইলাম রোটেট, অ্যাড, এবং এখানে রোটেট দিলাম -15°। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন দিলাম হচ্ছে এটা, এবং অ্যাড ইফেক্ট। তো এখানে আমার ইফেক্টটা কিন্তু দেখাচ্ছে যে এটা ঘুরে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডের একটা কালার চলে আসছে। তো এইভাবে, এবং আমি চাইলে আরও যত ধরনের ইফেক্ট দিতে চাই সেটা দিতে পারি, আবার এডিটও করতে পারি, ডিলেটও করতে পারি। তো আমি এটি আপাতত আপডেট স্টাইল এটুকুই দিলাম, ওকে। এবং এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আবার স্ট্রাকচারের মধ্যে যদি যাই, কন্টেন্ট টাইপ, আমার প্রোডাক্টের মধ্যে ম্যানেজ ফিল্ড, ম্যানেজ ফিল্ড না, ম্যানেজ ডিসপ্লে, ম্যানেজ ডিসপ্লের মধ্যে এখানে যে আমার সেই ইমেজটি যেটা স্টাইলটা মাত্র অ্যাড করলাম সেই স্টাইলটা এখন এখানে চলে আসছে, দেখুন প্রোডাক্ট ফটো। তো সেই হিসেবে প্রোডাক্ট ফটো দিলাম এবং আপডেট দিলাম, সেভ, ওকে। এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম, পেজটা রিলোড নিল এবং আমার 300/300 ইমেজ সাইজ এবং সেটি রোটেট হয়ে যেই ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে চলে আসছে। তো এবার যে জিনিসটি আমি দেখাতে চাচ্ছি যে চলুন আমার সার্ভারে এই ফাইলটি কেমনভাবে সেভ হয়েছে সেইটা দেখে আসি। তো সেটার জন্য আমাকে, যেহেতু আমি এটা htdoc এর মধ্যে করেছি, তাহলে সেই হিসেবে আমার xmpp htdoc, তারপর হচ্ছে আমার drupal সাইড ডিফল্ট ফাইল, এই যে ফাইলের আন্ডারে স্টাইল, স্টাইলের আন্ডারে প্রোডাক্ট ফটো, এবং পাবলিকের মধ্যে এইবার আমার এই ছবিটি এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এইভাবে এখানে আমার অটোমেটিক সেভ হয়েছে। আমি কিন্তু নর্মাল ছবি দিয়েছি, অটোমেটিক এটা সেভ হয়েছে এরকমভাবে। তো সেই হিসেবে আপনি যদি আপনার ওয়েবসাইটে এইসব ইফেক্টগুলো দিয়ে রাখেন তাহলে একটা ইউজার বা আপনি নিজেও যে কোনো রকমের ছবি অ্যাড করেন না কেন, অটোমেটিক এই স্টাইলে সেই ছবিগুলো আপনার এখানে শো করবে। তো আমরা চাইলে আমাদের ছবিগুলো এডিট করে আমাদের ইফেক্ট অনুযায়ী ইফেক্ট চেঞ্জ করে আমাদের মতো করে ছবিগুলোকে সাজাতে গোছাতে পারি। এবার আসি আরেকটি ব্যাপার, যেটি আমাদের একজন ওয়েবসাইটের মালিক হিসেবে অ্যাডমিনিস্ট্রেটরের জানাটা খুবই জরুরি। সেটি হচ্ছে যে আমার পিপল যেই এরিয়াটি রয়েছে, মেনুটি রয়েছে, সেটি যে রুলস অ্যান্ড অ্যাকাউন্ট রুলস অ্যান্ড পারমিশনের ব্যাপারগুলো। তো আমরা যদি এই পিপলের মধ্যে যাই, স্বভাবতই এই পিপলের মধ্যে এখানে দেখবেন যে রয়েছে আমার পারমিশন। এই পারমিশনের মধ্যে আমরা টোটাল 3টা গ্রুপ দেখতে পাচ্ছি, বাট আরেকটা গ্রুপ রয়েছে, টোটাল 4টা গ্রুপ অ্যাজ ইউজুয়াল। তো 3টা গ্রুপের মধ্যে প্রথমে একটা গ্রুপ হচ্ছে এনরমাস ইউজার, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একজন গেস্ট ভিজিটর, যে নাকি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই বা লগ ইন করে নাই, এরকম একজন ইউজার। তারপর হচ্ছে অথেন্টিকেট ইউজার, যে আপনার ওয়েবসাইটের একজন রেজিস্টার্ড ইউজার, তাকে এখানে অথেন্টিকেট ইউজার বলা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর,
যে আপনার ওয়েবসাইটে একজন রেজিস্টার্ড ইউজার এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের সব ধরনের ক্ষমতা তার রয়েছে, সেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তাহলে এখানে তিনটা হলো, আমি বললাম চারটা, আরেকটা গেল কই? আরেকটা হচ্ছে যখন আপনি আপনার সি করলেন, যে সেখানেও কি তৈরি করার সময় কিন্তু আপনাকে অবশ্যই একটা আপনার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। তো সেই হিসেবে ওই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে সুপার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, যেটা হচ্ছে যে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনি এই ওয়েবসাইটটার মালিক। তো সেটি অ্যাকচুয়ালি এখানে হিডেন রয়েছে, এবং এটি হিডেনই থাকবে, কারণ হচ্ছে যে ওই সুপার ইউজারটা অনলি একজন, যে আপনি যে যখন সাইটটা তৈরি করছেন সেই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেই অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে সেইটা। বাট বাকি যারা আছেন এবং ওই সুপার অ্যাডমিনিস্ট্রেটর এরপরে যদি কাউকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্ষমতা দিয়ে দেন, তখন তারা হচ্ছে সেই অ্যাডমিনিস্ট্রেটর এই রুলসগুলো ফলো করবে। তো এই জিনিসগুলোর মধ্যে পারমিশন এবং রুলসের কিছু ব্যাপার স্যাপার আছে, যে আমরা এখানে যা কিছু করতে পারি। তো এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব, কিন্তু এই টিউটোরিয়ালে আমি আরেকটু মানে আমার মেম্বারশিপ নিয়ে বা এই অ্যাকাউন্ট সেটিং নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমি যদি কনফিগারেশনে যাই, এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, পিপলের মধ্যে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে এখানে আমার যে এনরমাস ইউজার রয়েছে, সেইখানের এই নামটাকে আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তারপর এনেবল পারসন টু কন্ট্যাক্ট, এইটার মানেটা কি? সেটা হচ্ছে যে ধরুন আমি এই আমার আতিক নামে এটা লগ ইন করেছি, তো আমি এইটাকে যদি আমার প্রোফাইলটা যদি আমি এখানে ওপেন করি, তাহলে এখানে দেখুন কন্ট্যাক্ট নামে একটা কি বলে ট্যাব রয়েছে। এই ট্যাবের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারেন যে আমার ওই আতিক এবং আতিকের ইমেল অ্যাড্রেসটা, আমার ইমেল অ্যাড্রেস এবং আতিক এবং যাবে কার কাছে, যেহেতু আমি এখন আতিক নামে লগ ইন করেছি, তো সেই হিসেবে আমি যদি এখন আমার অন্য ইউজার, ফর এক্সাম্পল লেম্পু নামে আমি একটা ইউজার তৈরি করেছিলাম, সেই ইউজারকে যদি আমি একটা মেসেজ তার প্রোফাইলের মধ্যে ঢুকার পর তাকে অটোমেটিক যদি মেসেজ তার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে এখানে তার নামটা চলে আসবে এবং ইমেল অ্যাড্রেসটা স্বভাবতই হিডেন করা থাকবে। এটা স্বভাবতই হিডেন করাটাই ভালো, থাকাটাই ভালো। এবং এখানে হচ্ছে আমার ইউজার, ফর এক্সাম্পল এই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, তাহলে এখানে আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে, এবং আপনি যাচ্ছেন আমার প্রোফাইলটা ওপেন করেছেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, তখন এখানে আমার নামটা থাকবে। তো এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কারোর সাথে তার প্রোফাইলে ঢুকে তার সাথে যদি যোগাযোগ করতে চান, তাহলে এখানে এই অপশনটা আছে যে যোগাযোগ করার জন্য। তো এই অপশনটা যদি ধরুন আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে এটাকে উঠিয়ে দিবেন, তাহলে এই অপশনটা থাকবে না, মানে ইন্ডিভিজুয়াল কারোর সাথে যোগাযোগ করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর রুল, যে এখানে আপনি রুল, যে এই ইউজাররা যখন সাইন ইন করবে তখন তাকে আপনি কি রুল দিবেন বা এই পারমিশন দিবেন, সেই জিনিসগুলো এখানে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন এবং ক্যান্সেলেশন নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, বাট ইনস্ট্যান্ট আমি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন এখানে কে এইখানে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অনলি, যে অনলি অ্যাডমিনিস্ট্রেটররাই রেজিস্ট্রেশন করতে পারবে। আরেকটা হচ্ছে যে ভিজিটররাও রেজিস্ট্রেশন করতে পারবে, এবং এখানে আরেকটা হচ্ছে ভিজিটররা রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু সে যা কাজ করবে ওইটা সাথে সাথে শো করবে না, অনলি অ্যাডমিনিস্ট্রেটর ওইটাকে অ্যাপ্রুভ করলে তারপরেই শো করবে। আর এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কাজ করার সাথে সাথে সে যদি একটা আর্টিকেল পোস্ট করে সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার মনে হয় এটাই থাকাটাই বেশি ভালো। তো যাই হোক, এটা সম্পূর্ণটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এখানে যে রিকোয়ার ইমেল ভেরিফিকেশন, যে আপনার ওয়েবসাইটে যখন একজন ইউজার নতুন অ্যাকাউন্ট তৈরি করবে, তার এখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক, তার ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন লিঙ্ক যাবে, যে এটাতে আপনি এনশিওর হতে পারছেন যে সে যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইনটা করেছে সেটা আসলেই ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনি যদি ক্যান্সেল করেন আপনার ইউজারের অ্যাকাউন্ট, মানে বাদ দিয়ে দেন, তাহলে বাদ দিয়ে দিলে কি কি হতে পারে, যেমন ডিজেবল দ্য অ্যাকাউন্ট আপনি ডিজেবল করে দিলেন, এবং কিপ ইটস কন্টেন্ট, এবং সে যতগুলো আর্টিকেল পোস্ট করেছে সেগুলো থাকবে। তারপর হচ্ছে ডিজেবল অ্যাকাউন্ট অ্যান্ড আনপাবলিশ দ্য কন্টেন্ট, সে যে আর্টিকেলগুলো পোস্ট করেছে সেগুলো আনপাবলিশ হয়ে যাবে আর শো করবে না।
তারপর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট মেক ইটস কন্টেন্ট বিলংস টু এনোরমাস ইউজার, এবং সেই অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এবং কন্টেন্টগুলো এনোরমাস ইউজার হিসেবে শো করবে। তারপর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট অ্যান্ড ইটস কন্টেন্ট, মানে তার আর্টিকেলগুলোও ডিলেট হয়ে যাবে, তার অ্যাকাউন্টটাও ডিলেট হয়ে যাবে। এখানে হচ্ছে পার্সোনালাইজেশন, এনেবল সিগনেচার, যে আপনার কমেন্টের মধ্যে বা আদার্স কোথাও যদি কোনো কমেন্ট করা হয় তো সে কমেন্ট করার সাথে সাথে তার সিগনেচারটা এখানে চলে আসবে। এনেবল ইউজার পিকচার, যে ইউজার যদি তার নিজের ছবি অ্যাড করতে চায় তার প্রোফাইলের মধ্যে, সেই প্রোফাইলে ছবি অ্যাড করার অপশনটা। তারপর হচ্ছে যে কোথায় সেটা অ্যাড হবে সেই পাথটা। তারপর হচ্ছে ডিফল্ট পিকচার, আপনি যদি কোনো যে ইউজার, যেসব ইউজার অ্যাকাউন্ট তৈরি করেন, ছবি অ্যাড করে নাই, তো সেইখানে সেই ইউজারের জন্য আপনি যদি কোনো ছবি বাই ডিফল্ট অ্যাড করে দিতে চান সেই টাইপের ছবি। তারপর হচ্ছে পিকচারটা কেমনভাবে ডিসপ্লে করবে সেই অনুযায়ী এখানে মিডিয়াম, লার্জ, এবং ওই যে আমরা যে প্রোডাক্ট ফটো, কাস্টম ফটো তৈরি করেছিলাম সেইটা, এবং থাম্বনেইল, যে এইভাবে আমরা চাইলে আরও অ্যাড বা কম করতে পারি। তারপর হচ্ছে পিকচার আপলোড ডাইমেনশন, যে পিকচারের ডাইমেনশনটা কত হবে এবং পিকচারের সাইজটা কত হবে। এবং আপনি যদি চান কোনো এডিশনাল গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য, যে ইউজারে বলার জন্য যে তুমি 800 কিলোবাইটের বড় ফাইল আপলোড করো না, এই টাইপের কথাবার্তা যদি দিয়ে দিতে দেন গাইডলাইন ইউজারকে, তাহলে এখানে এটা তা লিখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েলকাম, যে ইউজারকে যখন আপনার সাইন ইন করবে, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবে, তখন এই ইউজারকে যদি আপনি যে মেইলটা পাঠাতে চান সেই কাস্টম মেইলটা এখানে শো করতেছে, এবং এটা আপনি কখন ওই কাস্টম মেইলটা আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন, বাট এই জিনিসটা কখনোই চেঞ্জ করবেন না বা করা উচিত নয়, কারণ এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মাধ্যমে ডাইনামিক্যালি ডেটাগুলা প্রদর্শন করবে। যেমন সাইট নেম, মানে আপনার ওয়েবসাইটের নামটা এখানে ডাইনামিক্যালি শো করবে, যে আপনি এখানে লিখলেন যে ওয়েলকাম ফ্রম দিয়ে, আর আপনার সাইনটা স্ট্যাটিক না করে এখানে ডাইনামিক্যালি করে দিলেন, যাতে তারা ইজিলি অটোমেটিক আপনার সাইটের নাম অনুযায়ী এখানে ডাইনামিক্যালি নামটা বসে যাবে। তারপরে হচ্ছে ইউজার নেম, এখানে ডাইনামিক্যালি যে ইউজার তার ইউজার নেমটা দিবে সেই ইউজার নেমটা এখানে ডাইনামিক্যালি বসে যাবে, আপনাকে ইন্ডিভিজুয়ালি স্ট্যাটিক নাম দিতে হচ্ছে না। তারপর এখানে আরও কিছু এবং এবং আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এবং ইউজার ওয়ান টাইম লগ ইন ইউআরএল, যে ওই যে কি বলে, ওই আমরা যে একটু আগে দেখলাম যে একটা ভেরিফিকেশন লিঙ্ক, এই যে কই জানি গেল, এই যে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে এবং ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, সেই লিঙ্কটা এখানে বসবে। তো এই জিনিসগুলো উপরে অবশ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনি চাইলে এখান থেকেও এটি দেখতে পারেন, এবং সাইটের নাম এই ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে হ্যাঁ, ওয়েলকাম অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, যে অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত, যে আপনার কারেন্টে যে আমি ইউজারকে অ্যাক্টিভ ইউজারে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমার জাস্ট যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা অ্যালাউ করবে তারাই অনলি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, না হলে হবে না। এইটার জন্য যদি কোনো মেসেজ পাঠাতে পারে চাই সেটা। তারপরে নো অ্যাপ্রুভাল রিকোয়ার্ড এইগুলা। তারপর হচ্ছে অ্যাক্টিভেশন, যে অ্যাকাউন্টের লিঙ্কের মধ্যে লিঙ্ক যে পাঠাবে সেটা। অ্যাকাউন্ট যদি ব্লক করে দেওয়া হয় তাহলে সেই ব্লকের একটা নোটিফিকেশন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্যান্সেল, যে অ্যাকাউন্ট যদি আমি ক্যান্সেল করে দেই তাহলে ইউজারকে একটা মেইল পাঠানো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্যান্সেলড, যে অ্যাকাউন্টটাকে ক্যান্সেল করা হয়েছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড রিকভারি, যে ইউজারের যদি পাসওয়ার্ড ভুলে যায়, ফরগেট পাসওয়ার্ড দেয়, তখন যেই পাসওয়ার্ডটা পাঠাবো সেই পাসওয়ার্ডটা, এবং এখানে ডাইনামিক্যালি স্বভাবত এই যে জিনিসগুলো চেঞ্জ করা যাবে না, এবং সেভ কনফিগারেশন দিয়ে আমি জিনিসগুলোকে সেটিং করতে পারি। তো এগুলো হচ্ছে আমার ইউজারের বিভিন্ন পারমিশন এবং আদার্স যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।